আসসালামু আলাইকুম। জনাব তারেক রহমানের কবিরাজি ফু শিরোনামে ছোট একটি আলোচনা। 5ই আগস্টের পর শেখ হাসিনা গং অর্থাৎ সে, তার পরিবার এবং আওয়ামী লীগ নেতৃবৃন্দ পালিয়ে যাওয়া, বিচ্ছিন্নভাবে লুকিয়ে থাকা, আত্মগোপনে চলে যাওয়ার পর যে কয়েকজন লোক সব থেকে আওয়ামী লীগ এবং হাসিনার একান্ত পোষ্য পশুর মতো নিজেকে নিবৃত্ত বা নিয়োজিত রেখেছিল তাদের গুণগান, তাদের হিস্ট্রিক্যাল পলিটিক্স, তাদের ফিরিয়ে আনার যত ধরনের কৌশল অপকৌশল আলোচনা সমালোচনায় তাদেরকে সবসময় অ্যাক্টিভ, বিশেষ করে দেশের ভিতরে থাকা আওয়ামী লীগদেরকে অ্যাক্টিভ রাখার জন্য যে কয়েকটা পরিচিত মুখ ছিল, যেমন সাংবাদিক আনিস আলমগীর, শাহেদ আলম, এআই খান, আইনজীবী আই খান, মাসুদা ভাট্টি, কাজিরুনা এবং সাংবাদিক মাসুদ কামাল, আর নাটের গুরু গোলাম মৌলা রানী। কিন্তু সব থেকে অ্যাক্টিভিস্ট, সব থেকে সাহসী, নির্ভয় নির্ভীকভাবে অত্যন্ত দাপটের সাথে চ্যালেঞ্জ মোকাবেলা করেছেন। যে কোনো টক শোতে এসে, নিজের ইউটিউবে চ্যানেলে, ফেসবুকে সাহসী ভূমিকা রেখেছেন আমার দৃষ্টিতে। যেটা আরেকজন ছিলেন সাংবাদিক মহিউদ্দিন আলমগীর। কিন্তু এদের থেকেও এদেশের মাটিতে রাজধানীর বুকে বসে আওয়ামী লীগের সপক্ষে সবচেয়ে শক্তিশালীভাবে পদক্ষেপ নিয়েছিলেন সাংবাদিক মাসুদ কামাল। মাসুদ কামালের দাপট এতটাই ছিল যে পরবর্তীতে বাংলাদেশের যতগুলো আওয়ামী লীগের মিছিল হয়েছে, তাৎক্ষণিক সাংগঠনিক কার্যক্রম হয়েছে, তাদের মিডিয়ায় হোক, সামাজিক মিডিয়ায় হোক বা রাজপথে নেমে সাহসী ভূমিকা রাখার যত ধরনের কার্যক্রমই পরিচালনা করার হয়েছে হোক না কেন, তার ৭৫% উৎসাহদাতা ছিলেন সাংবাদিক মাসুদ কামাল। সবচেয়ে ভয়ানক ব্যক্তি হচ্ছেন রনি, গোলাম মওলা রনি। তিনিও ইউটিউবিতে কথা বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমেও লেখেন, কিন্তু তার লেখাগুলো হচ্ছে হোমিওপ্যাথির মতো, খুব ধীরে সুস্থে চিন্তা ভাবনা করে খুব গভীরে পিন ঢুকিয়ে দেন, হোমিও ওষুধের মতো। মানুষের চিন্তাধারায় আঘাত করেন, মানুষের নীরবতাকে আঘাত করেন গোলাম মওলা রানী। কিন্তু চেতনাবোধ কোন জায়গায়? কিন্তু সাংবাদিক মাসুদ কামালের লেখনীগুলো বা বক্তব্যগুলো চেতনাকে উজ্জীবিত করে, সাহস যোগায় এবং আওয়ামী লীগের কর্মকাণ্ডর ভিতরে যতটা না উৎসাহ বা সাহস যোগানোর জায়গা উনি করে দিয়েছেন বিভিন্নভাবে, বিভিন্ন কথাবার্তার ভিতর দিয়ে। তিনি নিজেকে বড় করবার চেষ্টা করেননি। গোলাম মওলা রানী নিজেকে সবসময় সর্বশ্রেষ্ঠ, বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ মানুষ হিসাবে নিজেকে তুলে ধরবার জন্য বিভিন্ন জনের সাথে তার সুপরিচিতি, বন্ধুত্ব, তার সুপারিশসমূহ, নিজের কার্যক্রমকে যেভাবে আন্তর্জাতিক বা দেশের ভিতরে তুলে ধরবার জন্য গুণগান, নিজের গান নিজেই গেয়ে গেছেন। মাসুদ কামাল ওইটা করেননি। মাসুদ কামাল একনিষ্ঠভাবে শুধু আওয়ামী লীগ এবং শেখ হাসিনাকে কীভাবে পুনর্জীবিত করা যায়, সংগঠিত করা যায়, একত্রিত করা যায়, সেই বিষয়ে একটি নিঃসন্দেহে নিবেদিত প্রাণ। কিন্তু সেই মাসুদ কামালের যদি আপনারা এ মাসের 10 তারিখের আগের কথা, ভিডিওগুলো ভালো করে পর্যবেক্ষণ করেন, পর্যালোচনা করেন, দেখবেন সমস্ত কথাবার্তায় এর পুরাপুরি ইউটার্ন। বাকি এখনও বিমুখী আছে, আগের জায়গাতেই আছেন। কাজী রুনা কিছুটা হয়তো নমনীয়তা হলেও মাসুদ কামাল নিজের জায়গা থেকে পুরা ইউটার্ন নিয়েছেন। এই জাদুকরী পরিবর্তনটা কিভাবে সম্ভব হলো? একসময় ঢাকাতে ডিবি হারুন সাহেবের একটি ভাতের হোটেল ছিল। উনি যাদেরকে পচাবেন,
বা যাদেরকে ইনডাইরেক্টলি থ্রেট করবেন, যাদেরকে টার্গেট করে মানুষের সামনে পলিটিক্যালি এবং পার্সোনাল অ্যাক্টিভিটিসকে দুর্বল বা ইমেজ নষ্ট করার চেষ্টা করবেন, তাদেরকে উনি খুব সাদরে দাওয়াত করতেন। এবং দাওয়াত করে ওনার অফিসের নাকি কোথায় পাশে একটি হোটেল, মানে ডাইনিং টেবিল লাগানো ছিল, ওখানে সিসি ক্যামেরা লাগানো ছিল, ওইটা অন করে দিয়ে তাদের সাথে খেতে বসতেন, তাদেরকে আপ্যায়ন করতেন, নিজে হাতে তুলে দিয়ে খাওয়াতেন খুব সম্মানের সাথে, কিন্তু তেশ মেরে দিতেন, মানে একবার পোদ মারার মতো কায়দা করে দিতেন। কিছুক্ষণের ভিতরেই তার হোটেলে কারা খেয়েছে, কি কথাবার্তা হয়েছে, সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিতেন। এবং এইটার ভিতরে বাঘা বাঘা নেতা, বাঘা বাঘা রাজনীতিবিদ, এমনকি এখন যারা একবার পূর্ণাঙ্গ মন্ত্রী, তারাও তার আপ্যায়নের অতিথি ছিলেন। সেখানে গিয়ে নিজেদেরকে সম্মান বোধ করতেন, সেখানে গিয়ে আমলীগের কাছে ভদ্রতা, নমনীয়তা এবং তাদের আনুগত্য বড় একটি জায়গা আমলীগকে দেখানোর চেষ্টা করতেন। তার ভিতরে একবার পূর্ণাঙ্গ বর্তমানের কয়েকজন মন্ত্রীও আছে, যেমন আমাদের নেতাই বাবু, তিনিও ভাতের হোটেলে গিয়ে আশীর্বাদ নিয়ে আসছেন, গয়েশ্বর রায়চৌধুরীরা, তিনিও ভাতের সাথে ডাউল খেয়ে আসছেন হারুন আঙ্কেলের হোটেলে বসে। কিন্তু জাদুকরী ব্যাপার ঘটে গেল মাসুদ কামালের সাথে জনাব তারেক রহমানের একটি লাঞ্চের দাওয়াতে। আমি ওনার একটি সাক্ষাৎকারে দেখলাম জনাব তারেক রহমান ওনাকে ইনভাইট করেছিলেন তার সাথে লাঞ্চ করবার জন্য। তো সেটা নিয়ে উনি অবশ্যই গর্ববোধ করেছেন এবং তিনি তার জায়গা থেকে পুরাপুরি সরে আসছেন এবং বর্তমান সরকারের পক্ষেও কথা বলছেন, এমনকি সরকারের বিপক্ষে যদি কেউ কোনো কথা বলে থাকে অত্যন্ত যুক্তিযুক্তভাবে উনি সরকারের পক্ষেই লজিক তুলে ধরার চেষ্টা করছেন। আমার খুব ভালো লাগলো যে তিনি স্বপক্ষে, বাংলাদেশের পক্ষে, বাংলাদেশের নীতি নৈতিকতা আদর্শ রাজনীতির পক্ষে, অন্তত স্বৈরাচার মনোভাবাপন্ন থেকে লিবারেল একটি ফিল্ডে ফিরে এসেছেন। মাসুদ ভাইদের দরকার, প্রয়োজন আছে, তারা কথা বলতে পারে, তাদের চাহনি দৃষ্টিশক্তি অত্যন্ত প্রখর, তারা তথ্য থেকে অনেক কিছু খুঁজে বের করে আনতে পারে, চোখের দৃষ্টি অনেক গভীরে ঢুকাতে পারেন, জ্ঞানের অনেক সুপ্ত পর্যায়ে তথ্য সংগ্রহের জন্য অত্যন্ত তীক্ষ্ণতার সাথে চিন্তা ভাবনা করতে পারেন। ভালো লাগে তার অনেক যুক্তি তর্ক কথাবার্তা, অনেক কিছু ভালো লাগে এবং আমি ভাবতাম যে তাদের দরকার ছিল। যাক, তারেক রহমান ওনাকে তার অফিসে ডেকেছিলেন, 150 টাকার ভিতরেই তাকে লাঞ্চ করিয়েছেন। বলেছেন ডাক্তার শাহেদ সাহেব যে কথা বলেছেন প্রধানমন্ত্রীর অফিসে নাকি 150 টাকা বাজেট, তো 150 টাকার ভিতরে বিভিন্ন ভর্তা, ডাউল, ভাত পেট ভরে খাইয়েছেন। কিন্তু আমি অন্যভাবে বিষয়টি অনুমান করছি। তারেক রহমান সাহেব তাকে ডেকেছেন এবং তিনি আমলীগের প্রশংসায় পঞ্চমুখ একজন ব্যক্তি এই মাসুদ কামাল সাহেব। তিনাকে ডাকার পর জানি না কি হয়েছে, কিন্তু আমি মনে করছি যে রাজনীতির যে বিজ্ঞ পণ্ডিতময় রাজনৈতিক কৌশল জনাব তারেক রহমান মাসুদ কামাল সাহেবের সাথে প্রদর্শন করেছেন, সেটা হয়তো প্রশংসনীয়। হয়তো মাসুদ কামাল সাহেবকে দেখে জনাব তারেক রহমান তার নিজের চেয়ার থেকে উঠে দাঁড়িয়েছেন, দু পা এগিয়ে গিয়ে তাকে রিসিপশন করেছেন, নিজেই হাত মিলিয়ে আবার 2 হাত মিলে হয়তো তাকে বুকে টেনে নিয়েছেন এবং বুকের ভিতরে রেখেই মুখের কাছে দাঁড়িয়েই হয়তো তাকে এমন কোনো বন্ধুত্ব সুলভ, এমন কোনো মায়াময় বন্ধনে আবদ্ধ করে ফেলেছেন মাসুদ কামাল তার বাহুডোর থেকে নিজেকে। আজ 28 তারিখ, 28শে এপ্রিল, আজও হয়তো
তিনি আত্মিকভাবে সেই বন্ধন মেল থেকে বের হতে পারেননি। এতটা ভালোবাসায় তিনি আপ্লুত হয়েছেন, সম্মান বোধ করেছেন, এটা স্বাভাবিক। সম্মান বোধ করা আর নিজে আত্মিকভাবে সেই মানুষটির সাথে মানসিকভাবে জড়িয়ে যাওয়া, তার ভিতরে নিজেকে অনেকাংশ ডুবিয়ে যাওয়া, হারিয়ে যাওয়া এক কথা না। সম্মান বোধ আলাদা একটা জিনিস, যেটা ক্ষণস্থায়ী হয়, কিন্তু আত্মিকভাবে বন্ধনে জড়িয়ে যাওয়া এটা আজীবন, আমৃত্যু পর্যন্ত বুকে পশম করে যায়। এক ধরনের অনুভূতি শিহরিত হয়, জাগরিত হয়, এবং নিজেকে এমন হয় যেন বুকে কোনো চাপ না লাগে, এত আদরের হয়ে যায় সেই ভালোবাসার জায়গাটা। কারণ কেন বলছি, উনি আওয়ামী লীগের এত ঘোর একজন, কি বলবো, কর্মী, যে তার মুখে আওয়ামী লীগের প্রশংসা, বিশেষ করে শেখ হাসিনার কর্মকাণ্ড নিয়ে প্রশংসার বাইরে আর কোনো মানুষ যে তার প্রশংসার জায়গায় আসবে, এটা একেবারেই দুর্ভাবনার বিষয়। যার জন্য উনি গিয়েছেন, যাওয়ার সময় ওনার ভিতরে মানসিক চাপ ছিল, কি বলবেন, কি প্রশ্ন করবেন, কি বলতে পারেন, কোন ধরনের ব্যবহার তিনি আমার কাছ থেকে প্রত্যাশা করেন একজন প্রধানমন্ত্রী হিসাবে, তিনিও নমনীয়তা হয়তো প্রদর্শন করেছেন, কিন্তু ব্যক্তিত্বকে সজাগ রেখেই। মাসুদ কামাল তো তারেক রহমান তার এই অহমিকা, তার এই চিন্তা ভাবনাকে ভেঙে চুরমার করে দিয়ে এমনভাবে তার সামনে নিজেকে প্রেজেন্ট করেছেন যে মাসুদ কামাল সমস্ত কিছু ভুলে গেছে, ভুলে গিয়ে শুধুমাত্র তারেক রহমানের যে উপস্থাপনা তার সামনে, সেটাই বুকে এবং দৃষ্টিতে পোষণ করছেন। যদি বিন্দু মাত্র ভুল পেতেন, যে তিনি উঠে দাঁড়াননি, তিনি তার সাথে হাত মিলাননি, তিনি তার সাথে বুক মেলাননি, মাসুদ কামাল এসে প্রকাশ্যে সেই কথাটি বলে দিতেন। অত্যন্ত সঠিক, বিন্দুমাত্র এর থেকে বিচ্যুত ঘটলে তারেক রহমানের প্রশংসার জায়গা থেকে তিনি তার রাজনৈতিক কেরিয়ারকে কিভাবে ধ্বংস করা যায়, ভেঙে দেওয়া যায়, তাকে কিভাবে প্রশ্নের মুখে ফেলা যায়, সমস্ত চেষ্টাই মাসুদ কামাল করতেন। কিন্তু তারেক রহমান তাকে বুঝিয়ে দিয়েছেন যে তারেক রহমান মুখে কথা বলছেন না, তারেক রহমান অতি উৎসাহী হয়ে দুই হাত ঝাঁকিয়ে কণ্ঠ বজ্র ঝড় বইয়ে দিয়ে মানুষের ভিতরে এমন কোনো অবস্থান সৃষ্টি করছেন না যে তিনি একবার দেশ স্বাধীন করে ফেলেছেন। তিনি নীরবে হাঁটছেন, নীরবে কথা বলছেন, নীরবতাই তার ভালোবাসার চূড়ান্ত একটি রূপ, এটা মাসুদ কামালকে তিনি জানিয়ে দিয়েছেন। এখন এই পরিবর্তন দেখে তিনি তার ভিতরে যে পরিবর্তন কার্যক্রম কথাবার্তায় এনেছেন, এর পরের টার্গেট কি? গোলাম মওলা রনি হবেন? সম্ভবত না। এই জন্যই আমার ভিডিওটি বানানো। মাসুদ কামালরা সৎ মানুষ, নিঃসন্দেহে সৎ মানুষ, কিন্তু এই সৎ মানুষগুলো রাগী হয় যেমন, তেমনি নৈতিকতার প্রশ্নে দৃঢ় থেকে যান। তারা এই চাতুরতা, চাটুকারিতা তো পছন্দ করেন নাই, চাতুরতা, চালাকিটাও পছন্দ করেন না। কিন্তু গোলাম মওলার উনি একজন বিশ্বাসঘাতক, এদেশের একজন মীর জাফর, যে জাতির পিঠে বুকে ছুরি মারতে বিন্দুমাত্র দ্বিধাবোধ করবেন না। তিনি আওয়ামী লীগকে অনেকভাবে ডুবানোর জন্য চেষ্টা করেছিলেন, এবং তিনি উপরে ওঠার জন্য অনেক বাঘা বাঘা নেতাদেরকে কিভাবে অপমান অপদস্থের মাধ্যমে কৌশলী কথায় দাবিয়ে রাখতে হয়, সমস্ত অপচেষ্টা তিনি করেছেন। আমার এখন ভয় হয়, তিনি যেভাবে তারেক রহমানকে খুব কৌশলে তার কর্মকাণ্ড দিয়ে, খুব কৌশলে, খুব সাবলীলভাবে বদনাম বা সরকারকে ব্যর্থ করার চেষ্টা করেন, আমার ভয় হয় তারেক রহমান সাহেব কখন যেন আবার এই গোলাম মওলা রনিকে নিয়ে ঝাড়ফুঁক দেওয়ার চেষ্টা করেন। সেটা হবে অত্যন্ত নিন্দনীয় কাজ। গোলাম মওলা রনি আওয়ামী লীগে হয়তো পুনর্বাসিত হতে পারেন, তিনি আওয়ামী লীগকে যেভাবে সাদরে পুনর্সংগঠন করবার জন্য কাজ করে যাচ্ছেন, কিন্তু এটাও সত্য, আওয়ামী লীগের রিফাইনারির বিষয়ে যাদের নাম উপস্থাপিত হচ্ছে, কখনোই কেউ গোলাম মওলা রনির
নাম নিচ্ছে না। অর্থাৎ এই লোকটা যে অন্তরে ভয়ানক বিষাক্ত সাপের বিষ নিয়ে ঘুরে বেড়ান, অত্যন্ত আত্মঘাতীমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত। এটা প্রত্যেকটি রাজনীতি দলই ওনার অভ্যন্তরীণ চেহারা বা অভ্যন্তরীণ যে কুৎসিত দেয়াল আছে সেটা বুঝে ফেলেছেন, চিনে ফেলেছেন। এই জন্য ওনাকে অন্য কেউ বরণ করবেন না, আর বিএনপি বরণ করেনি, করবে না, এবং তারেক রহমান সাহেব যেন এই ভুলটি না করে বসে। অন্য যারা আছেন, শুনেছি আনিস আলমগীরের সাথে তিনি কথা বলেছিলেন ফোনে, ঠিক আছে, ইন্ডিয়া একটি সহনীয় পর্যায়ে থাকে, ইন্ডিয়া যেটা বলেন সরাসরি কথা বলেন, এর ভিতরে পিছনে রেখে কথা বলেন না, ভিতরে কিছু ইনডাইরেক্টলি বোঝাবার চেষ্টা করেন না, যেটা সঠিক সেটা বলেন। এই মানুষগুলো ভয়ানক হয় না, এরা পৃষ্ঠ প্রদর্শন করেন না। এরা যদি একবার সঠিক জায়গাটা খুঁজে পায়, অত্যন্ত বিশ্বস্ততার সাথে এবং অত্যন্ত বিশ্বস্ত একজন সহচর হিসাবে শক্তিশালী হয়ে পাশে এমনভাবে দাঁড়ায়, কিসের বিএসএফ, কিসের আপনার সিকিউরিটি গার্ড, তারা আপনার বডিকে রক্ষা করবে। কিন্তু এই সব মানুষগুলো যদি একবার আপনার পাশে এসে দাঁড়ায়, এরা মনস্তাত্ত্বিকভাবে আজীবন আপনাকে সাপোর্ট দিয়ে যাবে, রক্ষা করে যাবে। আপনার কথাবার্তা, আপনার চালচলন, আপনার রাজনৈতিক বিহেভিয়ার সমস্ত কিছুকে এরা ক্যারি করবে তাদের কথা, তাদের বুদ্ধিবৃত্তিক উপস্থাপনার মধ্য দিয়ে। এরা বেঈমানি বিশ্বাসঘাতকতা করে না। কিন্তু রনিদের মতো লোক, এরা এতটা আত্মঘাতী বিষাক্ত ব্যক্তি, যেখানেই যাবে এরা সেই জায়গায় ছিদ্র করে দিয়ে চলে আসবে। এই জন্যই আমার ভয় হয় যে অন্য যারা আছে তাদের সাথে রাজনৈতিক শিষ্টাচার, রাজনৈতিক পরিক্রমার ভিতরে তাদেরকে নিমন্ত্রণ করা, আমন্ত্রণ করে পাশে বসানো, তাদের সাথে সৌজন্যমূলক সাক্ষাৎ, কথাবার্তা বা লাঞ্চ করা যায়। কিন্তু ওই মাহফুজানা, প্রথম আলোর মতিউর বা রনি, গোলাম মওলা রনিদের মতো বিশ্বাসঘাতকদের ছায়া পর্যন্ত যার পাশে পড়বে, সে অন্ধকার কার্বনের ভিতরে ঢাকা পড়ে যাবে, নিঃশেষ করে দেবে তারাই। আজ হোক, কাল হোক, যখনই হোক, তারা তাদের ভিতরকার কুৎসিত চেহারাকে পুনর্গঠিত করবেন। ধন্যবাদ। জনাব তারেক রহমানের এই আচরণ বা এই কার্যক্রমটি, মাসুদ কামালকে ডেকে নিয়ে তার সাথে লাঞ্চ করা, এবং মাসুদ কামাল যে তার অবস্থান থেকে সরে এসেছেন তার জন্য ধন্যবাদ। প্রকৃতপক্ষে দেশপ্রেমের জায়গায় উদ্বুদ্ধ হোক, দেশপ্রেমের মানবিক হৃদয় তাদের ভিতর জাগরিত হোক, খুলে উঠুক, মানুষ প্রেমে মানুষই তো এগিয়ে আসবে, মানুষ প্রেমে উদ্বুদ্ধ হোক, জীব প্রেমে উদ্বুদ্ধ হোক। যারা একেবারে শীর্ষ পর্যায়ে আছেন, যাদের কথা সবাই শোনেন, যাদের দিকে তাকিয়ে থাকেন, তারা মানব সেবায় বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে অবদান রাখুক, আমরা সেটা প্রত্যাশা করি। আসসালামু আলাইকুম।